আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এনআরপি বিডি আয়োজিত আমাদের এনআরপি বিডি আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠান দ্য পাওয়ার অফ প্রেজেন্টেশন কম্পিটিশন আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকের মতো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জান্নাত লাবণ্য। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন আমাদের সাথে প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী, যিনি একাধারে প্রেসিডেন্ট অ্যান্ড সিইও of Society for Leadership Skills and Development and Professor Adjunct at BUP। এছাড়াও তিনি রয়েছেন কর্পোরেট ট্রেনার হিসেবে এবং তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন রাইটার। আজকে আমরা শুনবো কিন্তু তার এই সকল গল্পগুলো। এছাড়াও আমাদের সাথে আরেকজন অতিথি হিসেবে রয়েছেন সোহাগ ফারদিন অরণ, যিনি একজন এন্টারপ্রেনার এন্ড দ্য ফাউন্ডার অফ এনআরপিপিটি। আপনারা জেনে খুশি হবেন, এছাড়াও আমাদের এই প্রোগ্রামটি সফল করার জন্য আমাদেরকে সহযোগিতা করে আসছে এই পর্যন্ত নলেজ পার্টনার, এসএলএসডি, স্ট্র্যাটেজিক পার্টনার ওয়েক আপ বাংলাদেশ এন্ড ইয়েস আই ক্যান, এবং অর্গানাইজ করছে এনআরপিবিটি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আছি ভালো। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। জি স্যার, আমরা এতক্ষণ ভালো ছিলাম এবং আজকের মতো আমাদের এই সন্ধ্যার সময়টাতে আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা আরো ভালো হয়ে উঠবো আশা করছি। অবশ্যই অবশ্যই, আমারও সেই প্রত্যাশা যে আপনাদের সঙ্গে কথা বলে আমারও ভালো লাগবে এবং আমরা এখান থেকে কিছু এই আলোচনার ভেতর থেকে কিছু উপকারী জিনিস সবার জন্য বের করে নিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। ইনশাআল্লাহ স্যার। স্যার, আচ্ছা, আমার সাথে সোহাগ ফারদিন অরণ ভাইও ছিলেন। যদি ভাইয়ের কাছে চলে যায়, ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আর আজকের আমাদের মঈনুদ্দিন চৌধুরী স্যারের সাথে লাইভে থাকতে পেরে আমি তো অনেক বেশি এক্সাইটেড। থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাত লাবণ্য, তুমিও চমৎকার পোস্টিং করছো। সব মিলিয়ে অনেক বেশি ভালো আছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি প্রথমে মঈনুদ্দিন চৌধুরী স্যার কাছে চলে যাব। স্যার, ইতিমধ্যে আমরা সবাই জানি যে আপনার একটি লেখা বই প্রেজেন্টেশন স্কিল নামে বইটি ইতিমধ্যে অনেক সাড়া জাগিয়ে তুলেছে। তো স্যার, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাবো, আমরা তো প্রেজেন্টেশন স্কিলস নামে অনেক কিছু জানি এবং এক একজনের কাছে ব্যাখ্যাটা এক এক রকম। তো স্যার, আপনার কাছে আমি জানতে চাবো যে আসলে আমরা আমাদের লাইফে এই প্রেজেন্টেশনের স্কিলস এর গুরুত্বটা কতটুকু, এবং আমরা যারা শুরুর দিকে আছি, যারা একদম ইনিশিয়াল লাইভে আছি আমরা, তাদের তাদের ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে বলতে পারি যে আসলে প্রেজেন্টেশন স্কিলটা আসলে কি? ওকে, যদি স্যার একটু সংক্ষেপে বলেন। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বলি যে কি জানার আগে জেনে ফেলা উচিত কেন, কারণ কেন জানলে তখন কি এর প্রতি আগ্রহ বাড়ে এবং কিভাবে এটা খুব সহজেই পথ তৈরি করে দেয়। তো প্রথমে যদি আমরা বলি কেন, কেনতে দেখা যাবে যে আসলে প্রেজেন্টেশনটা কি সেটা যদি আগে একটু আলোচনা করি তাহলে আমরা এই কেনটা খুঁজে পাবো। প্রেজেন্টেশন স্কিলের অ্যাকচুয়ালি মূল ভিত্তি হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমরা যে প্রতিনিয়ত একজন একজনের সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি, তথ্য আদান প্রদান করছি, আমরা এটাকেই স্বাভাবিকভাবে বলি যে এটা কমিউনিকেশন। তথ্য, জ্ঞান, কোনো কিছু আমরা যেটা একজন একজনের সাথে আদান প্রদান করছি এবং শেয়ার করছি সেটাকে আমরা বলছি কমিউনিকেশন। কিন্তু এই কমিউনিকেশনকে যদি আমরা বেস ধরে আরেকটু সামনের দিকে এগোই তাহলে দেখা যাবে যে এটার যে বেটার ভার্সন বা এটার আরেকটু সুন্দর কিছু উপস্থাপনার জন্য কিছু কর্ম পদ্ধতি আছে, কিছু তৈরি করার বিষয় আছে। যেমন ধরুন, এখন আমি কথা বলছি, কিভাবে কথা বলছি যে আমি একটু ফর্মালি, একটু নাটকীয় ভাবে, যেন একটু যারা শুনছে আমাদেরকে বা আমাদেরকে দেখছেন তারা যেন সহজ ভাবে আমাদেরকে বুঝতে পারে, উপলব্ধিতে তাদের যেতে পারে যে আমরা কি আলোচনা করছি। এই জন্য আমি একটু আর্টিকুলেট করছি, আমি বলছি যে এটাকে একটু নাটকীয় ভাবে কথা বলছি, একটু বডি ল্যাঙ্গুয়েজ চেষ্টা করছি মেসেজ দেওয়ার জন্য, এটার মানে কি হতে পারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে কিন্তু আমি কমিউনিকেশন করছি, কিন্তু এটা একটা বেটার ভার্সন অফ কমিউনিকেশন। তো কমিউনিকেশনকে যখন আমরা একটু উন্নত জায়গায় নিয়ে যাব এবং এটাকে ট্রান্সফার করার জন্য যে মেসেজ, যে তথ্য উপাত্ত আমি মানুষকে দিতে চাই, যেটা অত্যন্ত প্রয়োজনীয় টার্গেট কোনো মানুষের কাছে, তখন এটা হয়ে যায় প্রেজেন্টেশন স্কিল।
অর্থাৎ প্রেজেন্টেশন স্কিলের সোজা যদি আমি বলি যে একটা ট্রান্সফারেবল স্কিল, যেটা আমি স্থানান্তর করতে পারবো এবং যার বেসিসটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনকে ভিত্তি করে আমি যে স্কিলটাকে আরেকজনের কাছে আপনার স্থানান্তর করব, যে তথ্য উপাত্ত, সেটাকে আমি বলছি প্রেজেন্টেশন স্কিল। এখন কেন কেন বললে দেখবেন যে আসলে কেন নয় বা কোন জায়গায় প্রেজেন্টেশন স্কিল লাগে না। একেবারে যদি আমরা বলি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর্থাৎ একাডেমিক জায়গায় যদি দেখি, তাহলে দেখবো যে এখানে প্রত্যেককেই কোনো না কোনো এক সময় কোনো একটা টপিক, কোনো একটা অ্যাসাইনমেন্ট প্রেজেন্ট করতে হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের ভিতরে, যেটাকে আমরা টাইম ক্রিটিক্যাল ফ্যাক্টর বলি, যে 5 মিনিটে একটু উপস্থাপনা করতে হবে, 1 মিনিটে কিছু বলে দিতে হবে। এই যে এই বিষয়গুলো কিন্তু তখন সেই কমিউনিকেশনের নর্মাল মুডে থাকে না। অর্থাৎ অন্য সময়ে হা হু করে ফামলিং মামলিং করে অনেক কিছু বলতে পারি, কিন্তু যখনই বলা হবে যে 1 মিনিটে আপনাকে একটি বিষয় উপস্থাপন করতে হবে বা 5 মিনিটে বিষয় উপস্থাপন করতে হবে, তখনই কিন্তু কমিউনিকেশন একটা বেটার ভার্সন আমাদের সামনে চলে আসবে। এবং এটাকে গুছিয়ে, এটাকে কোনটার পরে কোনটা সিকোয়েন্স সাজিয়ে এবং সঠিক তথ্য উপাত্ত দিয়ে তারপর এটাকে সহজবোধ্য ভাবে, অর্থাৎ যে ভাষাটা যার সামনে আমি বলবো সে যেন বোঝে, whether it is our mother tongue বাংলা or it is a foreign language English or any other languages. So এই জায়গায় যখন আমরা যাব, তখন কিন্তু আমাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। তো দেখেন, একাডেমিক জায়গায় প্রেজেন্টেশন লাগবে। এবার আসেন আপনি জব কেরিয়ার মার্কেটে বা জব মার্কেটে যদি ঢুকতে যান, তো সেখানে প্রথমেই শুরু হয় আপনার প্রেজেন্টেশন দিয়ে। হোয়াট ইজ ইট? ইন্টারভিউ স্কিল। ইন্টারভিউ আপনাকে উপস্থাপন করতে, আপনাকে প্রেজেন্ট করতে, আপনি কি, আপনার সার্টিফিকেট কি, তার চেয়ে বড় কথা আপনি কে, আপনি কি করছেন বা কি করেছেন এই পর্যন্ত, এবং একটা ডেমো দিচ্ছেন যে আপনি ভবিষ্যতে কি করবেন। এই বিষয়গুলো কিন্তু এই প্রেজেন্টেশনের ভেতর দিয়ে যাবে। তারপরে আসুন, চাকরি পেয়ে গেলেন, যে ডিপার্টমেন্টে আপনি যান না কেন, ওয়েদার ইট ইজ সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, প্রোডাকশন, হোয়াটএভার, সাপ্লাই চেইন, যে ফাংশনাল ডিপার্টমেন্টে হোক, কোনো না কোনো সময় কোনো একটা পর্যায়ে পেশাগত জায়গায় আপনাকে উপস্থাপনা করতেই হবে। তখন আবার সেখানে প্রেজেন্টেশন স্কিল। তাহলে আমি তো বলি যে একেবারে জন্ম থেকে, জন্মের আমার ধারণা, আমি মজা করে বলি আর কি, যে আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা জানি যে আমাদের মৃত্যুর পরে আমাদের ফেরেশতা এসে আমাদেরকে 3টি প্রশ্ন করবে। তখনও কিন্তু আমাদেরকে এই এই জিনিসগুলোকে, যদি আমাদের আমল নামা ভালো থাকে, তাহলে আমাদেরকে খুব সহজে আমরা জবাব দিতে পারবো। ওই কথাটা যদি ধরি, ওই যে আমল নামা ভালো থাকবে, যে 3টা প্রশ্ন করবে ফেরেশতা, আমাকে জবাব দিতে হবে, ঠিক একই ভাবে আমি প্রতিটি ক্ষেত্রে জীবনের যে জায়গাগুলোর কথা বললাম, প্রতিটি জায়গাতেই কিন্তু যখন আমি উপস্থাপনা করব, যদি আমার প্রস্তুতি ভালো থাকে তাহলে আমি উপস্থাপনা করতে পারবো। যদি না থাকে, যদি আমি এটা রপ্ত না করে থাকি, তাহলে এটা ব্যত্যয় ঘটবে এবং এটা কোনোভাবে ভালোভাবে উপস্থাপন করা যাবে না। সো আপনার তৃতীয় আরেকটি প্রশ্ন ছিল যে শুরুর দিকে যারা, তারা কি করতে পারে। শুরুর দিকে যারা একদম প্রেজেন্টেশন স্কিল, আসলে শুরুর দিকে তো আমি যদি বলি যে একেবারে যদি কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে, আমি তো ইউনিভার্সিটি লেভেলে বাংলাদেশে প্রথম আমরা সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী দ্বারা পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে এই কোর্সটি আমি প্রথম ডিজাইনিং এবং ইমপ্লিমেন্টেশনের পার্ট হিসাবে লিড প্রফেসর এডজাঙ্ক হিসাবে কাজ করেছিলাম, এখনো করছি। তো সেখানে আমি দেখেছি যে কলেজ লেভেলে একটু হালকা টুকিটাকি প্রেজেন্টেশন করে এসছে, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে এসে যে প্রত্যেকটা কোর্সের সঙ্গে যে একটা অ্যাসাইনমেন্টের সাথে প্রেজেন্টেশন থাকে, তখন কিন্তু তাকে আসলেই ফর্মালি প্রেজেন্টেশন শেখার বিষয়টা রপ্ত করতে হয়। এবং আমার এই পর্যন্ত গত 6 বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, যারা প্রেজেন্টেশন স্কিল কোর্সটা অ্যাটেন্ড করেছে, তারা বলেছে যে আরো আগে যদি আমরা এটা শিখতে পারতাম, তাহলে আমাদের অনেক কিছুতে সফলতার হার বেড়ে যেত। কিভাবে? যে স্যার, আমরা আসলে বিতর্কে অংশগ্রহণ করতে পারতাম, আমরা বিভিন্ন রকমের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম, আমরা বিভিন্ন রকমের পার্ট টাইম জবে কাজ করতে পারতাম। ফর এক্সাম্পল, টিচিং এর স্টুডেন্টশিপের পাশাপাশি আমরা ছোটখাটো টিউশনি বা কোনো কোচিং সেন্টারে কাজ করতে পারতাম, কিন্তু এই স্কিলটা না থাকার কারণে আমাদের অনেককে এটার বেগ পেতে হয়েছে। তো শুরুর দিকে যদি বলেন যেটা করতে হবে, সেটা হচ্ছে চর্চা, অবজার্ভ করতে হবে, কিছু থিওরি অবশ্যই পড়তে হবে এবং সেই থিওরিটাকে রপ্ত করে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। বলা হয়ে থাকে যে আসলে প্রেজেন্টেশন স্কিল একটা ফলিত বিষয়, আমরা যেটাকে বলি অ্যাপ্লাইড, আমরা বলি না যে অ্যাপ্লাইড সায়েন্স, যেমন ধরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, একটা জেনারেল কেমিস্ট্রি আছে, একটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে, একটা ফিজিক্স আছে, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স আছে।
তো আমি এটাকে বলবো যে এটা অ্যাপ্লাইড কমিউনিকেশন স্কিল, অর্থাৎ কমিউনিকেশন স্কিলটাকে প্রয়োগ করতে গেলেই, ফলিত মানে ব্যবহার করতে গেলেই কিন্তু তখন আপনাকে এই জন্য একটু চর্চার সুযোগ করে নিতে হবে, আপনাকে করে নিতে হবে। এটা আসলে কেউ আপনাকে করে দিবে না। অনেকে মনে করে যে আমি ক্লাস অ্যাটেন্ড করলে বা কোনো কোর্স করলে বুঝে আমি প্রেজেন্টেশন শিখে যাবো, আসলে বিষয়টা তা না। আপনি শুনছেন, আপনি হাত পা গুটিয়ে বসে আছেন, কিন্তু আপনি অংশগ্রহণ করছেন না, তাহলে ইউ ক্যান নেভার বি গুড প্রেজেন্টার। প্রেজেন্টারের প্রথম কাজই হচ্ছে বলে স্টার্ট স্পিকিং, স্টার্ট পারফর্মিং, স্টার্ট প্রেজেন্টিং, এবং বি ইট কারেক্ট অর ইনকারেক্ট, যতই আপনি করতে থাকবেন সময়ের সাথে সাথে আপনার ভেতরে এই অভিজ্ঞতাটুকু আস্তে আস্তে আপনাকে দগ্ধ করবে, বিদগ্ধ করবে। যেটা আমরা বলি না যে স্বর্ণ যত বেশি পোড়ানো হয় তত বেশি খাঁটি হয়, ঠিক তেমনি ভুল করে করে শিখতে শিখতে আপনি এটা রপ্ত করে ফেলবেন। সুতরাং যদি বটম লাইন বলি, আপনি যা বলছিলেন যে শুরুতে কি করা উচিত, শুরুতে সুযোগ খুঁজে সুযোগ ব্যবহার করা। যখনই সুযোগ আসবে যে তুমি বলো তো লাবণ্য এই বিষয়টা, না পারলেও ইন জেনারেল কোয়েশ্চেন হলো বলতে হবে স্যার আই ওয়ান্ট টু সে সামথিং। এই যে এই সুযোগটুকু নেওয়ার ভেতর থেকে কিন্তু আপনি আস্তে আস্তে নিজেকে একটা মেন স্ট্রিমে নিয়ে যেতে পারবেন প্রেজেন্টেশন স্কিল শেখার প্রক্রিয়ার ভিতর দিয়ে। ওকে, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, নতুন কিছু শিখতে পারলাম। আসলে শেখার তো কোনো বয়স নেই, মানে যতই শুনি ততই নতুন নতুন কিছু শিখতে পারি। আচ্ছা, তা যেহেতু আমাদের আজকের টপিকটাই কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের দ্য প্রেজেন্টেশন কম্পিটিশন, দ্য পাওয়ার অফ প্রেজেন্টেশন কম্পিটিশন, সো সেক্ষেত্রে আমি অরুণ ভাইয়ের কাছে জানতে চাবো, যেহেতু আমাদের এই সম্পূর্ণ অর্গানাইজেশন হচ্ছে এনআরপিবিডি, তো আমি অরুণ ভাইয়ের কাছে জানতে চাবো যে ভাইয়া কেন, মানে বাংলাদেশে তো অনেক অর্গানাইজেশন আছে, অনেক কিছু নিয়ে মানুষ কাজ করছে, তাহলে সেক্ষেত্রে আপনার কেন মনে হলো যে এনআরপিবিডি আপনি তৈরি করবেন, বা এর পেছনে আপনার মূল লক্ষ্যটা কি ছিল? থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাত লাবণ্য, অত্যন্ত চমৎকার কোয়েশ্চেন করেছো তুমি। আসলে আমি অনেক দিন থেকেই এই প্রেজেন্টেশন নিয়ে কাজ করছি। আমার আরেকটা অর্গানাইজেশন অনেক আগে থেকে আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ লিডার্স। আমি হঠাৎ করে অনেকদিন ধরে ভেবেছিলাম যে আচ্ছা, প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সবাই নিজেদের প্রেজেন্ট করি, যে কোনো কিছু আমরা প্রত্যেকটা মোমেন্টে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি। প্রেজেন্টেশন নিয়ে কাজ করলে কেমন হয়? সেক্ষেত্রে তো অনেকেই প্রেজেন্টেশন শিখতে চায়। তাছাড়াও যারা নিউজ প্রেজেন্টার হতে চায়, আরজে হতে চায়, ওটাও এক ধরনের প্রেজেন্টেশন। তারা সঠিকভাবে গাইডলাইন পায় না, এবং অনেক অর্গানাইজেশনই গাইড করে, তো সবার গাইডলাইন সবার কাছে পৌঁছায় না। তখন থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে এরকম একটা অর্গানাইজেশন হলে কেমন হয়, একদম কাস্টমাইজড করা, লাইক নিউজ প্রেজেন্টার, আরজি এন্ড পাবলিক স্পিকার অফ বাংলাদেশ। তো আইডিয়াটা মাথায় কাজ করলো, আমার এক ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করলাম। ও তখন বলল যে অরণ, তুমি এটা করতে পারো, এটা তুমি করে ফেলো। তখন থেকে এমনিতেই স্টার্ট করে ফেললাম। স্টার্ট করে দেওয়ার পর দেখলাম যে ছেলেমেয়েরা অনেক বেশি এক্সাইটেড এই গ্রুপের উপর, এই অর্গানাইজেশনের উপর। অনেকেই খুব খুব সাপোর্ট করছে যে ভাইয়া আপনি এগিয়ে যান, এই প্রতিষ্ঠানটার মাধ্যমে আমরা অনেক ধরনের কিছু শিখতে পারি। আর শুরু থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করে আসছি এবং চেষ্টা করতেছি বিভিন্ন যারা অনেক বেশি জানে এই সেক্টর সম্পর্কে, প্রেজেন্টেশন নিয়ে যারা কাজ করে, বিশেষজ্ঞ ওদের নিয়ে আসার জন্য লাইভে, এবং তাদের মাধ্যমে এখানে কিছু গাইডলাইন্স দেওয়ার জন্য। তো এটা এই হচ্ছে আমার শর্টলি বলা এনআরপিবিডির ব্যাক এন্ডের যে স্ট্রিটা আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, মনিরুদ্দিন স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো, এটা আমার নিজস্ব একটা প্রশ্ন, যে দেখা গেল যখন আমি ভার্সিটি লাইফে ছিলাম তখনও দেখা যেত যে তখন থেকে শুরু করে 4 বছর পর এখন পর্যন্ত আমি যখনই কোনো কিছুতে স্টেজ পারফর্ম হোক বা আমার কোনো প্রেজেন্টেশন কথা বলা আসে যে তোমাকে এখানে একটা প্রেজেন্টেশন দিতে হবে, দাও, তো সেক্ষেত্রে আমার একটা নার্ভাসনেস কাজ করে, একটা ভয়নেস কাজ করে। তো স্যার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আর কি করলে এই ভয়টা আর কাজ করবে না? এটা একটা খুব কমন প্রশ্ন, এবং আসলেই যখন উপস্থাপনা মানুষ যায়, আমরা জানি যে একটি হরমোন আডেনাল বলে একটা হরমোন আছে, সেটা নিঃসৃত হয়, এবং এই হরমোনটি আসলে যে কাজটা করে সেটা হচ্ছে যে আমাদের উত্তেজনার জায়গাটা বৃদ্ধি করে। এবং
এটা একটা ভুল ধারণা, অনেকে মনে করে যে এটা নার্ভাসেই হওয়ার জন্য, আসলে তা না। এটাকে ইচ্ছা করলে পজিটিভলি ব্যবহার করা যায়। কিভাবে ব্যবহার করা যায়? আমরা এটাকে নিতে পারি এইভাবে যে আমার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আমি সুন্দর করে কথা বলতে চাই, আমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর হবে, আমার সামনে যারা আছে তারা যেন বুঝতে পারে যে আমি আসলে কি বলতে চাচ্ছি। তো এই যে স্পিরিটটুকু আনার জন্যই কিন্তু খোদা প্রদত্তই বোধ এটা একটা বিশেষ জিনিস, যে যত বড় বক্তাই হোক না কেন, যখন প্রেজেন্টেশনের মুডে যায় তখন যে বিষয়গুলো ঘটে, চারপাশের এতগুলো চোখ, এতগুলো মানুষ তার দিকে তাকিয়ে আছে, এটা যেন একটা সাবকনশিয়াস মাইন্ডে বা অবচেতন মনে একটা রেখাপাত করে, এবং করার কারণে কিন্তু এই ধরনের একটি টেন্স বা একটা নার্ভাসনেস বাই ডিফল্ট শারীরিক পরিবর্তন আমাদের ভিতরে ঘটে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আপনারা নিশ্চয়ই উইনস্টন চার্চিলের নাম শুনেছেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আপনার ব্রিটেনের, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন, এবং উনি দেখা গেছে যে অনেক সুন্দর বক্তা ছিলেন, এবং ওনাকে বলা হয় থাকে ওয়ান অফ দ্য বেস্ট ওরাটার্স, মানে পলিটিক্যাল স্পিকার্স হিসাবে ইতিহাসে লেখা হয়ে থাকে তার নাম। কিন্তু উনি পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এসে তারপরে মানে ওই যে মানে গোসল করার মতো উনি ভিজে যেতেন টেনশনে, এত সুন্দর বক্তব্য দিতেন। তার মানে ভেতরে যে তার একটা তাপাদাহ ছিল সেটা রিলিজ হওয়ার পরে উনি এটাকে যেভাবে হোক ম্যানেজ করতেন, কিন্তু ম্যানেজ করার পরে ম্যানেজ উত্তর যে পরিস্থিতিটা, সেটা এটাই প্রমাণ করে যে আসলেই আপনার প্রেজেন্টেশন মুডে যখন মানুষ যায় তখন আসলে এই জিনিসগুলো, এই উত্তেজনার কারণে এটা হতে পারে। এখন কথা হচ্ছে যে এটা ম্যানেজ করার বিষয়, এটার জন্য আসলে কিছু এক্সারসাইজ আছে, কিছু চর্চা করার বিষয় আছে। আমরা কেউ কেউ বলি এটা ভিজুয়ালাইজ করা, যে আমি যখন কথা বলছি আমার সামনে কতজন মানুষ আমাকে দেখছে, আমি কত সুন্দর করে উপস্থাপনায় বলা হয়ে থাকে যে একটা হচ্ছে সুবচন আর একটা কুবচন। সুবচন বলা হয়ে থাকে এলোকেন্ট স্পিচ, আমি কত সুন্দর করে দিব। প্রয়োজন অনুযায়ী কিছু আঞ্চলিকতা নিয়ে আসবো যখন নাটকীয়তা আসবে বা রোল মডেল প্লে করতে হবে, রোল প্লে করতে হবে, তখন করব। কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ভাষা ব্যবহার করব। আমার 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 বলা হয়ে থাকে যে 93% আমার শরীর কথা বলছে, আমি যতটা না শব্দ দিয়ে কথা বলছি তার চেয়ে বেশি আমার চোখ মুখ কথা বলছে, আমার হাত কথা বলছে। তো এই কারণে এই জিনিসগুলোকে যদি একটা রপ্ত করার চর্চা মাথায় থাকে, যেমন হতে পারে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা, তারপর হতে পারে প্রিয়জনদের সামনে বসে কথা বলা, জিজ্ঞাসা করা, ফিডব্যাক নেওয়া কেমন হচ্ছে। এবং দেখা গেছে যে আমি প্রায়ই বলি যে প্রেজেন্টেশনের জন্য 3টা পি দরকার। বলে কি? প্রিপারেশন, প্রিপারেশন এন্ড প্রিপারেশন। বলে তিনটাই তো পি, একই কথা বলছেন। আসলে তো আমরা কোনো এই 3টা প্রিপারেশনের একটাও তো নেই না, এবং না নেওয়ার কারণে আমাদের উপস্থাপনাটা যখন আমরা প্রেজেন্টেশন মোডে যাই তখন কোনো না কোনো কারণে এটা আপনার ডাউন হয়ে যায় বা ফ্লপ করে। এই জন্য প্রস্তুতি যদি সবসময় রাখা হয়, মানসিক এবং ফিজিক্যাল এই যে প্রেজেন্টেশনের যে মুভমেন্ট গুলো আছে, এগুলো যদি আমরা একটু যথাযথভাবে একটু চর্চা করি তাহলে এটা আস্তে আস্তে কমে যাবে। এবং এটা কোনোভাবেই ভাবার উপায় নাই যে উত্তেজনা একেবারেই মিটে যাবে। যারা একদম আমরা যেটাকে বলি এক্সপার্ট স্পিকার, তাদেরও কিন্তু এরকম ইমোশন কাজ করে। এটাকে ভালো স্পিকাররা কি করে, এটাকে পজিটিভলি ব্যবহার করে। এটা ধরেন গলা টুনিং এ নিয়ে যায়, বলে যে এখন আমি আপনাদের সামনে, হয়তো তার এখন পালপিটেশন হচ্ছে, কিন্তু এমন নাটকীয়তায় চলে গেল দর্শক বা যারা শ্রোতা তারা মনে করলো যে কি সুন্দর করে কথা বলছে, আসলে তো সে নিঃশ্বাস নিচ্ছে। এরকম নাটকীয়তার ভেতর দিয়েও কিন্তু অনেক স্পিকার উতরে যেতে পারে। আসলে এগুলো হচ্ছে, আমি এই জন্য বলি, আপনি দেখবেন আমার বইটির নাম হচ্ছে, আমি যে বইটা লিখেছি, যে বইটির কথা আপনি বলেছেন, আমি বলছি যে প্রেজেন্টেশন আসলে আমি বলি এটা দি আর্ট এন্ড সায়েন্স। আপনি জানেন সায়েন্স হচ্ছে আসলে বিজ্ঞান, আর আর্ট হচ্ছে আমরা যেটাকে বলি কলা। তো আর্ট আর সায়েন্সের কম্বিনেশনে হচ্ছে আপনার এই প্রেজেন্টেশন। সায়েন্স কেন? সায়েন্স জানি যে আমরা ফর্মুলা বেস, যেমন আমরা জানি 2 2 4 হয়। তাহলে কি এমন কোন ফর্মুলা আছে প্রেজেন্টেশনে? আছে, সেটার নামই হচ্ছে প্রিপারেশন এন্ড প্র্যাকটিস। সো প্ল্যানিং, প্রিপারেশন, প্র্যাকটিস এগুলো যত বেশি করতে পারবে একজন উপস্থাপক, একজন প্রেজেন্টার, তার ডেলিভারি টাইমটা রিয়েল টাইমে এটা তত সহজ হয়ে যাবে, তার মাথায় তত বেশি। যেমন আপনি খুব চমৎকার উপস্থাপনা করছেন, প্রশ্নের সিকোয়েন্স গুলো সাজিয়ে নিয়েছেন, রিহার্সেল করেছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক সেভাবে কাজ করছে, আপনি আমাকে মনোযোগ দিয়ে শুনছেন,
কোন জায়গায় থামাতে হবে সেটা আগে প্র্যাকটিস করেছেন এবং টাইম ম্যানেজমেন্টের কথা খেয়াল করছেন। সুতরাং এই প্রস্তুতির কারণে আপনার উপস্থাপনা ভালো হচ্ছে। আমার দিক থেকেও তাই, আমি একটা মেন্টাল প্রিপারেশন নিয়েছি। এই কমন প্রশ্নগুলো আসতে পারে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, কেন, কি, কিভাবে, এই খুব কমন কোয়েশ্চেন যে কোনো মেথোডোলজির ক্ষেত্রে। তো সুতরাং এই মানসিক প্রস্তুতির কারণে, যেহেতু বই লিখেছি, অনেকগুলো বই পড়েছি, বই পড়ে অনেক তথ্য সংগ্রহ করে কম্পাইল করে নিজের মাধুরী দিয়ে কিছু মডেল টুল ব্যবহার করেছি, এই জন্য আমি সাবলীল ভাবে আমার কথাগুলো বলে যাচ্ছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে প্রতিনিয়ত যে মানসিক চর্চা এবং রিয়েল টাইম যে ডেলিভারি সময়, এটা হতে হতে এক সময় আমি বিদগ্ধ হয়ে গেছি। আমি এখন একটানা কথা বলে যাচ্ছি। এই জন্য আপনার ওই যে এরিস্টটল বলছে আমরা যেটাকে এক্সেলেন্ট বলি, এটা আসলে হচ্ছে রিপিটেড যে হ্যাবিট, বারবার করতে করতে এমন হয়ে গেছে যে এটা তার আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ দেখে বলছে যে আহা কত সুন্দর করে যেন প্রেজেন্টেশন করছে, কিন্তু আসলে রোম, আমরা বলি না যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম আসলে একদিনে গড়ে ওঠেনি, অনেক দিন পরে এটা হয়েছে। আমরা বলি টিপ অফ দি আইসবার্গ, আইসবার্গের নিচে অনেক কিছু থাকে, কিন্তু আমরা যেটা সামনে দেখি এটার পেছনে, আমরা যে আজকে ধরেন শাহরুখ খানকে দেখছি বা দীপিকা পাদুকোনকে দেখছি, তারা অনেক প্রসেসের ভেতর দিয়ে কষ্ট করে আজকে তারা সুপারস্টার বা মেগাস্টার হয়েছে। তারা আজকে সাবলীল ভাবে ডায়লগ বলতে পারছে, একদম ডায়লগ তাদের এখানে এমন ভাবে রেকর্ডেড আছে যেমন প্লে করলেই বেজে যাচ্ছে। কিন্তু কিভাবে হচ্ছে? এটা কিন্তু অনেক চর্চার ভেতর দিয়ে তারা এটা আয়ত্ত করেছে। তো সুতরাং আপনি যেটা বলছেন, নার্ভাসনেস ইজ সিম্পলি আ পার্ট অফ আপনার প্রেজেন্টেশন স্কিল। আমরা এটাকে বলি ফায়ার ইউর ফিয়ার। এটা আসে কোত্থেকে? এটা আসে ফিয়ার থেকে, ভয় থেকে। এই ভয়টাকে জ্বালিয়ে ফেলুন। কিভাবে জ্বালাবেন? জ্বালানোর জন্য ওই যে উত্তেজনাটুকু, ওইটাকে ইতিবাচক ভাবে ভাবুন যে আমি না সুন্দর করে বলবো, আমি এনার্জিটুকুকে আমার বডি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবো, আমি যখন কথা বলবো আমার কথার ফ্লাকচুয়েশনে মানুষ মুগ্ধ হয়ে শুনবে। এইভাবে করতে করতে দেখা যাবে যে এক সময় আর আপনার ভেতরে উত্তেজনাটুকু নেগেটিভলি কাজ করছে না, আপনাকে পজিটিভলি সাহায্য করছে আপনার উপস্থাপনাকে আরো সুন্দর করার জন্য। লাবণ্য, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও অতি সুন্দর একটি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার, আপনি যখন এটা বলছিলেন আমার মাথায় আরেকটি প্রশ্ন কাজ করছিল যে বলে না যে সুন্দরের তো কোনো শেষ নাই, যে যতটুকু ডেভেলপ করানো যায়, যতটুকু ডেভেলপ আমি আমার নিজেকে করতে পারি। তো স্যার, যেহেতু আপনার এত এক্সপিরিয়েন্স এবং ইভেন আপনি আপনার এত সুন্দর একটি বইও লিখেছেন প্রেজেন্টেশন স্কিল নিয়ে, সো স্যার আমি আপনার কাছে জানতে চাবো যে আমি আমার প্রেজেন্টেশন স্কিলটাকে আরো সুন্দর এবং আরো কিভাবে ডেভেলপ করতে পারি, সেই ক্ষেত্রে আমি কি 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 পদ্ধতি আমি অবলম্বন করতে পারি? আসলে যে কোনো প্রেজেন্টেশনের আমি আমার যে বইটা লিখেছি এটা খুব চমৎকার একটা মডেলের উপরে, টুলের উপরে দাঁড়া করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় বইটা, যেটা আপনাদের আয়োজনে যে অনুষ্ঠানটি হবে, আমরা আমরা বিজয়ী যারা তাদেরকে সোহাগ বলেছে যে এই একটি করে বই, আমার স্বাক্ষর সহ বই তাদেরকে উপহার হিসাবে দেওয়ার জন্য। তো উদ্দেশ্য একটাই, যেন তারা এখান থেকে কিছু শিখতে পারে, কারণ আমরা সামনে এটার উপরে আরো প্রফেশনাল কোর্স অফার করছি, লাইভে নিয়ে যাব। যারা এই বইটা পড়বে, এখানে কমিটমেন্ট আছে, যারা পড়বে তারা আমার সঙ্গে লাইভে যুক্ত থাকবে, টাইম টু টাইম এক একটা চ্যাপ্টার আমরা ব্যাখ্যা করব। সো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এখন কি পদ্ধতিতে শেখা যেতে পারে? ধরেন যখনই কাউকে বলা হয় যে তোমাকে আজকে প্রেজেন্টেশন দিতে হবে বা করতে হবে, তখন প্রথমেই একটা আমরা যে রেসপন্স করি একটা প্যানিক ভাব থেকে, বলি যে ও মাই গড, ও এম। তো আমি এই ও কে ধরে, এই প্যানিক তিনটা শব্দকে ধরে আমি একটা টুল ডেভেলপ করেছি। এবার যদি আসেন দেখবেন যে ওএমজি হচ্ছে ও মাই গড, এটা একটা আমাদের কমন জেনারেশনের এক্সপ্রেশন। আমি চিন্তা করলাম এটাকে কিভাবে ইতিবাচক ভাবে প্রেজেন্টেশনের ভিতরে ঢোকানো যায়। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি ক্লাসে গিয়ে যখন বলতাম, খুব সারপ্রাইজিংলি তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যে আজকে একটা 1 মিনিট প্রেজেন্টেশন আছে, সবাই বলতো ও মাই গড। তো আমি দেখলাম যে বাহ, এই শব্দটা তো একটা ভালো, মানুষ এটাকে কিভাবে পজিটিভলি নেওয়া যায়। ও যে ও মাই গড বলছে, এটা আসলে ভয় থেকে বলছে, এটাকে কিভাবে ফায়ার করে পুড়িয়ে এটাকে পজিটিভ কোনো কিছুতে রূপান্তরিত করা যায়। আমি তখন লাবণ্য এটাকে বললাম ও এমজি একটা মডেল ডেভেলপ, আমি নাম দিলাম এটাকে, যে আমি বলছি যে এটাকে আপনার ওএমজি, আমি যদি চ্যাট বক্সে লিখি এরকম ও দিয়ে আমি বলছি যে একটা জিনিস আমরা বলছি ওপেনিং, তারপরে MIDDLE মিডল, তারপরে জি কে আমরা বলছি জি দিয়ে হচ্ছে গোল। আসলে গোল বলতে আসলে বুঝাচ্ছি আমি এন্ড পার্টটা, অর্থাৎ শেষ অংশটা। এর মানে হচ্ছে আমি যদি এবার এটাকে একসাথে নিয়ে নিই,
OMG আপনি দেখতে পাচ্ছেন চ্যাট বক্সে আসছে ওপেনিং মিডল এন্ড এন্ড গোল। তাহলে দেখেন OMG যেখানে ও মাই গড সেটা হয়ে গেল ওপেনিং মিডল এন্ড গোল মানে এন্ড। তার মানে একজন প্রেজেন্টার, যেমন আপনি প্রেজেন্ট করছেন আপনার মাথায় আছে আমার একটা ওপেনিং আছে, আপনি শুরুতে একটা ইন্ট্রো দিয়েছেন, আমার কথা বলেছেন, সোহাগের কথা বলেছেন, বিকজ ইটস পার্ট অফ দি ফর্মালিটি যে ওপেনিং এর সময় আমি কথাগুলো বলবো। তারপরে সিকোয়েন্স সাজিয়েছেন, একটার পরে একটা কোয়েশ্চেন করবেন। আমরা এখন মিডল পয়েন্টে আছি কারণ ইতিমধ্যে আমাদের বেশ কিছু সময় পার হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে এটাকে এন্ডের দিকে নিয়ে যাব। তাহলে বোঝা গেল যে কোনো প্রেজেন্টেশন, ইভেন আমি দেখেছি 1 মিনিট বা 5 মিনিটের প্রেজেন্টেশনেও ইচ্ছা করলে এই 3টা পার্টকে ব্যবহার করা যায়। তো আমি যদি প্রথমেই ভেঙে ফেলি, যে কোনো কাজকে যদি যত বড় কাজই হোক এটাকে যদি আমি ভেঙে ভেঙে করি, এটাকে আমরা চাঙ্কিং বলি, যদি এটাকে ব্রেকডাউন করি তাহলে কিন্তু এক একটা কাজকে আপনি লোড মনে হবে না, মনে হবে যে আপনি খুব সহজেই এটাকে অতিক্রম করতে পারছেন বা এটাকে আপনি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছেন। ওপেনিং কি দিব আগে মাথায় নিয়ে নিলেন, ওপেনিং এ 5 মিনিটের ভিতরে 1 মিনিটে এই বলবো, মিডল পার্টে গিয়ে আমি কোথায় গিয়ে কি বলবো না বলবো সেটা আপনি মনের মধ্যে প্রস্তুতি নিয়ে নিলেন। তারপরে এন্ডে আমি কিভাবে শেষ করবো, আপনি নিশ্চয়ই একটা এন্ড দিবেন, তখন আমি আবার আপনাকে মনে করিয়ে দিব যে আপনি এখন এন্ডিং দিচ্ছেন বা গোলে যাচ্ছেন। সুতরাং যে কোনো প্রেজেন্টেশনের এই 3টা পার্ট আছে। এই পুরো বইটা কিন্তু আমি এই OMG অর্থাৎ এক একটা পার্টে কি কি ব্যবহার করতে হয় সেই বিষয়গুলোকে এখানে তুলে ধরেছি, যে আইস ব্রেকার থাকতে পারে কিনা, কোনো গেম থাকতে পারে কিনা, কিভাবে আমি একটা ওপেনিং দিতে পারি, কি কি জিনিস আমার মাথায় কাজ করতে পারে, অডিয়েন্সের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি করে শেষটা কি হবে। বলে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট এন্ড দ্য বেস্ট ইমপ্রেশন। আবার ঠিক তেমনই শেক্সপিয়ার বলেছেন যে all's well that ends well, সব ভালো তার যা শেষ ভালো। সুতরাং দুটো জায়গায় আপনাকে কাজ করতে হবে এজ এ প্রেজেন্টার। মিডলটাতে আমি কি দিব, মিডলের সময় কি কি জিনিস আমি আমার যে অডিয়েন্স বা পার্টিসিপেন্টস আছে তাদেরকে কি দিব। সুতরাং এই মডেলটাকে যদি আমি মনে করি ওয়ান অফ দ্য টুলস, এখানে আরো অনেক টুলস আছে, আমি শুধু একটা টুলের কথা আপনার সামনে উপস্থাপন করলাম যে পুরো প্রেজেন্টেশনটাকে যদি আমি 3টা ভাগে ভাগ করি, যে আমি ওপেনিং এর সময় কি বলবো, মিডলে কি বলবো এবং এন্ডে যখন শেষ হবে তখন কি বলবো, এই 3টাকে যদি আমি মাথায় নিয়ে যে কোনো প্রেজেন্টেশনকে আমি টার্গেট করি, তাহলে দেখবেন যে আপনার যে তথ্য, যে উপাত্ত, যে কথা, এগুলোকে আপনি খুব সুন্দর করে ভেঙে ভেঙে এবং চমৎকার ভাবে সিকোয়েন্সকে বজায় রেখে আপনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করতে পারছেন, যেটা দুই পক্ষের জন্য বোধগম্য। আপনিও বুঝতে পারছেন কোনটার পরে কোনটা আসবে এবং আপনার যে শ্রোতা দর্শক তারাও বুঝতে পারছে এটার একটা ধারাবাহিকতা আছে এবং এটার উপলব্ধিটুকু খুব সহজেই তাদের জন্য বোঝার উপায় হবে। সুতরাং দিস ইজ ওয়ান অফ দ্য টুলস। OMG এখন থেকে মনে রাখবেন, ও মাই গড না, OMG এখন থেকে হচ্ছে ওপেনিং মিডল এন্ড গোল। লাবণ্য। জি স্যার, থ্যাংক ইউ। আসলে এই যে বললাম যে শেখার কোনো শেষ নেই, আবারও নতুন একটা ওয়ার্ড শিখে গেলাম, যে এতদিন যেটা জানতাম ও যে ও মাই গড, যেটা এখন মাথার মধ্যে একটা ঢুকে গেল যে না, এখনো ও মাই গডই আছে, এখনো ও মাই গডই আছে। আমি এটাকে প্রেজেন্টেশনে মিনিং চেঞ্জ হয়েছে, এটা প্রেজেন্টেশন স্কিলের জন্য একটা টুল বানিয়েছি। এই কারণে এটা যেন সারা বইয়ের ভেতরে ওতে কি কি করা লাগবে, এম টাইমে কি করা লাগবে এবং গোল এন্ডে কি কি করা লাগবে সবকিছু এখানে কিছু উদাহরণ দিয়ে বলা আছে, কিছু টুলস দেয়া আছে। এটা মানে বইটাকে ধারাবাহিকভাবে বোঝার জন্য একটি চমৎকার একটা টুল আমি বানিয়েছি আমার মতো করে, যেন যারা পড়বে তারা যেন এটা বুঝতে পারে। আমার মানে বইয়ের লিখারও একটা, প্রত্যেক কাজে বলায় যেমন উপস্থাপনা আছে, লিখায় একটা উপস্থাপনার সাবলীলতা থাকা দরকার, সেটা মনে করে এই টুলটা ব্যবহার করেছি। লাবণ্য। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও। আচ্ছা অরুণ ভাইয়া, আমি জানতে চাবো, আমরা সবাই জানি, যারা যারা আমরা রেজিস্ট্রেশন করেছি আমাদের এনআরপিবিতে, অনেকেই জানে যে আমাদের একটি প্রেজেন্টেশন কম্পিটিশন আমাদের থ্রো করা হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাবো অ্যাজ আ ওনার হিসেবে, ফাউন্ডার হিসেবে, যে কেন কেন হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনে একটি প্রেজেন্টেশন কম্পিটিশন রেখেছেন, আর এতে করে যারা পার্টিসিপেট করছে তাদের বেনিফিটটা কি হবে? কারণ সব জায়গায় মানুষ সবার আগে বেনিফিট খুঁজে, যে আমার লাভ কি, আমি যে করব, আমি আমি পার্টিসিপেট করব, আমার লাভ কি। তো ভাই আমি আপনার কাছে জানতে চাবো। আমি যদি এক কথায় বলি, এখানে হিউজ বেনিফিট। সর্বপ্রথম যারা এখানে পার্টিসিপেন্ট করবে তাদের কিন্তু একটা প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন ছাড়া কিন্তু তারা পার্টিসিপেন্ট বা ভিডিও শুট করে আমাদের এখানে আপলোড দিবে না। যখন একজন ব্যক্তি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করে, সে অনেকভাবে নিজেকে প্রিপেয়ার করে। আর যখন একজন ব্যক্তি নিজেকে প্রিপেয়ার করবে তখন তার মধ্যে
ইমপ্রুভমেন্ট আসবেই। আর এটা একটা প্রতিযোগিতা। তারপরে সেকেন্ডলি যেটা যেটা যে বেনিফিটটা পাচ্ছে সেটা হচ্ছে যখন একটা কম্পিটিশনে অংশগ্রহণ করা হবে, জাজ থাকবে, এখানে আমি কি অবস্থানে আছি প্রেজেন্টেশনে, আমার কোন কোন দিকে প্রবলেম, এই বিষয়গুলোকে জাস্টিফাই করা হবে এই প্রেজেন্টেশন কম্পিটিশনের মাধ্যমে। তারপরে থার্ড যদি বলি, এখানে এই এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য যারা যারা করছে বা করতে যাচ্ছে তাদের জন্য এটা একটা ইন্সপায়ারেশন যে আমি কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, আমি ভিডিও শুট করলাম আমার বাসায়, আমার ভিডিও এই অর্গানাইজেশনের তাদের পেজে, তাদের গ্রুপে, তাদের কমিউনিটিতে দেখাচ্ছে, ওয়াও সবাই দেখছে। এটা হচ্ছে একটা ইন্সপায়ারেশন। টোটালি যদি আমি বলতে চাই যে আমাদের এই প্রেজেন্টেশন কম্পিটিশনটা তাদের জন্য যারা প্রেজেন্টেশনে ইমপ্রুভ করতে চায় এবং যারা চায় যে আমি একটা পর্যায়ে যাব, প্রফেশনালি প্রেজেন্টেশনে ভালো করব, অর আমার প্রেজেন্টেশন স্কিলস ভালো করব, তাদের জন্যই মূলত করা। তো ওভারঅল মিলিয়ে সবার জন্য ভালো কিছু বই আনবে। আর এখানে মইনুদ্দিন স্যারের পক্ষ থেকে চমৎকার একটা প্রেজেন্টেশন স্কিলস এর বই তো গিফট থাকছেই প্রথম 5 জনের জন্য, যারা প্রথম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ হবে তাদের জন্য স্যারের পক্ষ থেকে বই থাকছে, আরো গিফট থাকছে। আর ফাইনালি ভাবে আমি যদি বলতে চাই, যারা এখানে ফার্স্ট থেকে ফিফথ হবে মানে প্রথম 5 জনকে নিয়ে আমরা একটা ফেসবুক লাইভ করব এবং তাদের অনুভূতি শেয়ার করার জন্য বলবো। দ্যাট উইল বি আ গ্রেট লাইভ সেশন এবং এভরিওয়ান উইল এনজয় দিস সেশন আই থিংক। সো এইভাবে সবাই বেনিফিটেড হতে পারবে। এবং ফাইনালি আমি যদি আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে যে যারা অংশগ্রহণ করবে না তারা আফসোস করবে যে ইস আমি যদি অংশগ্রহণ করতাম, তাদের জন্য একটা ইন্সপায়ার হিসেবে কাজ করবে। তারা এটা ডিসাইড করবে যে নেক্সটে কোনো কম্পিটিশনের সুযোগ আসলে আমি অন্তত মিস করব না, এই ফিলিংসটা সবার মধ্যে তৈরি হবে। ওভারঅল মিলিয়ে প্রত্যেকের জন্য এটা খুব ভালো একটা দিক বয়ে নিয়ে আসবে আমি আশা করছি। থ্যাংক ইউ। ওকে ওকে অরুণ ভাইয়া, আমি আপনার কাছে আবারও ফিরে আসব। আমার মাথায় আরো কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখনো আমাদের কম্পিটিশন নিয়ে। তার আগে আমি একটু মহিউদ্দিন স্যারের কাছে চলে যাব। আচ্ছা স্যার, আমি যদি আপনার কাছে জানতে চাই, আমাদের এনআরপি বিডি থেকে এত বড় একটা প্রেজেন্টেশন কম্পিটিশন আমরা থ্রো করেছে অরুণ ভাইয়া, তো সেক্ষেত্রে যারা পার্টিসিপেট করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে তাদের তাদের জন্য এটা কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ? আমি তো লাবণ্য শুরুতেই বলছিলাম যে প্রেজেন্টেশন স্কিল একটা কমিউনিকেশনের বেটার ভার্সন, অর্থাৎ কমিউনিকেশনকে বেটার করতে গেলে, সুন্দর করতে চাইলে, এই যে সোহাগ এত সুন্দর করে কথা বলে, জান্নাত, লাবণ্য এত সুন্দর করে কথা বলে, এটা কিন্তু সবাই পারে না। এটা একদম সোজা বাংলা কথা। এটা কিভাবে হচ্ছে? এটা একটা রপ্ত করার কৌশল, আমরা বলি এটা লার্ন স্কিল। এবং শুরুতে আমি কথাটুকু বলেছি যে প্রেজেন্টেশন স্কিল ইজ নট এ থিওরি, ইটস কমপ্লিটলি একটা অ্যাকশন ওরিয়েন্টেড কাজ। এটা আমি বলেছি যে এটা ফলিত বিদ্যা, এটাকে অ্যাপ্লাই করতে হবে। সেই জায়গা থেকে আমি এত খুশি, এত আনন্দিত যে সোহাগ যেদিন আমাকে ফোন করে বললো যে স্যার আমি এরকম একটি আয়োজন করব, আমি নিঃশর্ত ভাবে রাজি হয়ে গেলাম। আমার এই বইগুলো তোমাদেরকে জানিয়ে রাখি যে এই বইয়ের আমার অর্জিত লাভের অংশ বঞ্চিত শিশুদের শিক্ষা কাজে ব্যয় করা হয়। আমি এখান থেকে কোনো টাকা নেই না। আমার এই টাকার লাভের অংশ, আমার যে অংশটা, একটা অংশ তো প্রকাশক তার ব্যবসার জন্য নেয়, কারণ আর এটা ইনভেস্টমেন্ট। কিন্তু আমি আমার যে লাভের অংশটুকু, এটা আমি যে বঞ্চিত শিশুরা আছে, শিক্ষা থেকে যারা বঞ্চিত, তাদেরকে, খুবই অল্প অ্যামাউন্ট, আমি বলছি না যে আমি হুমায়ুন আহমেদের মতো বড় লেখক। সুতরাং সামাজিক ভাবে কিছু করার উদ্যোগ হিসাবে আমার কাছে শিক্ষক হিসাবে মনে হয়েছে যে আমি তো আর $multi-billion শিল্পপতিদের মতো কিছু করতে পারবো কিনা জানি না ভবিষ্যতে, কিন্তু $multi-billion ছাত্রছাত্রী তৈরি করছি, পাশাপাশি যারা শিক্ষা বঞ্চিত শিশু তাদেরকে সাহায্য করতে পারবো। তো এটা একটা দিক আমার কাছে ভালো লেগেছে। এই কারণে আমার কাছে মনে হলো যে এরকম আয়োজন ঘন ঘন হওয়া উচিত। কারণ হচ্ছে এই যে এনআরপিবিডি এই যে একটা সুযোগ করে দিল
নিজেকে যাচাই করা যে আমার প্রেজেন্টেশন স্কিলটা কেমন। কারণ হচ্ছে সোহাগ এবং আমি যেটা আলোচনা করছিলাম যে আমাদের এখানে একটি প্যানেল অফ এক্সপার্টস থাকবে প্রেজেন্টেশনের, এবং সে আমাকে বলছে স্যার আপনি এখানে অ্যাডভাইজার হিসেবে থাকবেন, আরো অনেক অ্যাডভাইজার থাকবে, আমরা সবাই মিলে ভিডিওটাকে যাচাই বাছাই করব যেন কোনোভাবেই কোনো রকমের পার্সিয়ালিটি না হয়, অর্থাৎ যার যার পারফরমেন্স অনুযায়ী যেন সে স্বীকৃতি পায়। তো এই যে চর্চার একটা সুযোগ পেল, অনেকে খুব ভালো প্রেজেন্টেশন করতে পারে কিন্তু ক্যামেরার সামনে গেলে ফামলিং মামলিং শুরু হয়ে যায়, বা ওই যে যেটা শুরুতে তুমি বলছিলে যে নার্ভাসনেসটা বেড়ে যায়। অন্য সময় খুব সাবলীল ভাবে কথা বলছে, আমার এরকম অনেক মেন্টর আছে ইন্ডাস্ট্রিতে যারা খুব সাবলীল ভাবে উপস্থাপনা করতে পারে, কিন্তু ক্যামেরার সামনে গেলে এতবার কাটছাট করতে হয় যে বিরক্তির চোটে আর ক্যামেরার সামনে যেতে চায় না। কারণ একটাই, কিন্তু এই যে চর্চার জায়গায় অনেকগুলো জায়গা আছে। আমার মনে আছে আমি যখন 10 মিনিট স্কুলে প্রথম ভিডিও রেকর্ডিং করতে যাই তখন আমি একই রকম ঝামেলায় পড়েছিলাম, কারণ ক্যামেরার শুটের এই যে লাইট, আলো, অ্যাকশন এগুলো কিন্তু নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে, এবং প্রভাবিত করার কারণে নর্মাল মুডে আমরা যখন প্রেজেন্টেশন করি এটার চেয়ে কিন্তু কোনো কারণেই ব্যত্যয় ঘটতেই পারবে এই প্রভাবের কারণে। তো এখন এই যে এনআরপিডি যে আয়োজনটুকু করলো, আমার মনে হয় যে জাতীয় পর্যায়ে ঘন ঘন হওয়া উচিত। কেন? জবাব একটাই, এর ভেতর থেকে ভালো প্রেজেন্টার, পাবলিক স্পিকার তৈরি হবে, এবং এনআরপিডি একটা জাতীয় কন্ট্রিবিউশন করলো। আমাদের সফট স্কিলস এর একটা বড় জায়গা হচ্ছে প্রেজেন্টেশন স্কিলের বড় ক্রাইসিস। আমি এরকম অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বলতে শুনেছি। আমি 2019 সনে সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট এসএলএসডি থেকে আমরা বিজনেস লিডার্স কার্নিভাল করি, তখন আমার সুযোগ হয়েছিল অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে কথা বলার, কারণ আমাদের স্পন্সর দরকার ছিল। তখন সে সমস্ত জায়গায় যখন আমি টপ নচ লোকজনের সঙ্গে কথা বলেছি, ওনারা যে চিত্রটুকু তুলে ধরলেন, বললেন যে আমরা বাইরে থেকে সিইও আনছি, সিওও আনছি। তাহলে দেশ থেকে কেন নিচ্ছেন না? আপনার ভেতরে ইন্টারনাল প্রমোটেড লোকজন নিচ্ছেন না কেন? বলে ভাই ওনারা তো কথাই বলতে পারে না, ওনারা তো ক্লায়েন্টকে একটা প্রেজেন্টেশন দিয়ে কনভিন্স করতে পারে না কিভাবে কথা বলতে হয়, কিভাবে একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে হয়, কিভাবে কনভিন্স করতে হয়, তার পারসুয়েশন পাওয়ারই তো নাই, আমি তার সিইও বানাই কি করব? সো ইউ সি যে কত বড় একটা ডিমান্ডিং স্কিল প্রেজেন্টেশন স্কিল। অনেক বড় ডক্টরেট, অনেক অনেক বিদ্যা আছে তার, কিন্তু যখন বলা হয় যে একটু সুন্দর করে এই কথাটুকু একটু গুছিয়ে বলতে হবে, দেখবেন যে ট্র্যাকলেস হয়ে গেছে। আমি আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি, আমার নিজের একটা ক্লায়েন্টের কোম্পানি, একদম প্রফেশনাল ডক্টর, আই রিপিট। আমরা জানি যে মেডিকেলে অনেক মেধা সম্পন্ন লোকজন পড়াশোনা করে, আমি ইঞ্জিনিয়ারকেও দেখেছি, ডক্টরকে দেখেছি, অনেক বড় উঁচু মানের পদে চাকরি করেছে, অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা বক্তৃতা দিতে গিয়ে পড়ে গেছে, পানি খেতে খেতে গলা শুকিয়ে গেছে, পারছে না। কারণ কি? কারণ হচ্ছে যে প্রেজেন্টেশন স্কিল নাই, কিন্তু অন্য কাজে সে কিন্তু মারাত্মক দক্ষ। তো এই যে প্রেজেন্টেশন স্কিল কর্পোরেট লাইফে এবং বিজনেস লাইফে, প্রফেশনাল লাইফে, সব জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় যে এনআরপিবিডি, আমরা খুশি যে সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট এসএলএসডি এটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে, নলেজ পার্টনার হিসেবে আমরা তাদের পাশে আছি, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, এবং যে কোনো ধরনের নলেজ রিলেটেড যে কোনো কিছু লাগবে আমরা সেটা দিতে অবশ্যই একেবারেই প্রস্তুত আছি। কিন্তু আমি বলবো যে এটা একটা জাতীয় পর্যায়ের কন্ট্রিবিউশন সোহাগ আজকে শুরু করতে গেল, এবং আমি এবং আমার অর্গানাইজেশন খুবই আনন্দিত এবং খুশি being part of this great contribution to nation বাংলাদেশ। আমাদের এই দেশকে সামনে এগিয়ে নিতে গেলে যে আমরা সফট স্কিলস এর কথা বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স এর, সোশ্যাল স্কিলস এর কথা বলি, এগুলোর ভিতর প্রেজেন্টেশন স্কিল হচ্ছে অন্যতম। অর্থাৎ আমার ভেতরে কি আছে এটা যদি আমি অন্যকে বোঝাতে না পারি তাহলে বিশ্বকে বোঝাতে পারবো না। আজকে দেখেন বাংলাদেশে অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু আমাদের প্রেজেন্টেশন স্কিলের ক্রাইসিস বলে বিশ্বের দরবারে আমরা অনেক কিছু জানাতে পারছি না যে আমরা কি কি কাজে, আমরা যে জুট থেকে যে ন্যাচারাল প্লাস্টিক তৈরি করছি যেটা পরিবেশ বান্ধব, এটা অনেকেই জানেন। আমি কিছুদিন আগে টাইমলাইনে এক ডক্টর খানের একটা জিনিস আমি শেয়ার করেছি যে আমাদের ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর জায়গায় কত গ্যাপটা কি? ওই যে প্রেজেন্টেশন স্কিলটা জানছে না, যার জন্য বিশ্ব জানছে না যে কত বড় জিনিস আমাদের এখানে রয়ে গেছে। এই জায়গাটুকু আমরা, এই গ্যাপটুকু যদি কমাতে হয় তাহলে আমাদেরকে আরো অনেক বেশি পাবলিক স্পিকার, প্রেজেন্টার তৈরি করতে হবে। আর এই সমস্ত প্রতিযোগিতার ভেতর দিয়ে কিন্তু বের হয়ে আসবে। আপনারা জানেন যে ট্যালেন্ট হান্টিং এর যে
বিভিন্ন রকমের শো আছে, এগুলোর ভেতর থেকে কিন্তু ইন্ডিয়াতে আপনার বড় বড় আর্টিস্টরা বের হয়ে আসে, বড় বড় পাবলিক স্পিকাররা বের হয়ে আসে। তো বাংলাদেশে আমি বলবো যে এটি একটি মাইল ফলক হবে, এবং ভবিষ্যতে আমরা SLSD এরকম আরো বড় আয়োজন করব NRPD কে সাথে নিয়ে, যে আরো কত বড় করে জাতীয় পর্যায়ে এটা করা যায়। যেহেতু এখন এই মুহূর্তে প্যান্ডেমিক টাইমে এটা অনলাইন, তো আমি একেবারে এক বাক্যে বলবো ইটস অ্যান এক্সেলেন্ট ইনিশিয়েটিভ। যারা জয়েন করবে, যেটা সোহাগ বলেছে, তারা লাভবান হবে। যারা করবে না তারা পরে আফসোস করবে যে কেন আমার ভিডিওটি দিলাম না, একটা সুযোগ তো পেয়েছিলাম, এই সুযোগটাকে হারিয়ে ফেললাম, এবং সত্যি সত্যি পরে অনুতাপের বিষয় হয়ে দাঁড়াবে। তো সুতরাং সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, একেবারে প্রস্তুতি নিয়ে এটাতে জয়েন করুন। দেখবেন যে আপনার প্রেজেন্টেশন স্কিল এই ইনিশিয়েটিভের কারণে অনেক সুস্থ হয়ে যাবে, অনেক এক্সেলেন্ট হয়ে যাবে, অনেক ইফেক্টিভ হয়ে যাবে। হয়তো একদিনে হবে না, যেমন রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, সময় লাগবে, কিন্তু যাত্রাটা শুরু হয়ে যাবে। জার্নি অফ 1000 মাইলস মাস্ট বিগিন উইথ এ সিঙ্গেল স্টেপের। লাবণ্য। থ্যাংক ইউ স্যার। আমি আশা করব যারা অতিথি আমাদের যারা আমাদেরকে শুনছেন এই পর্যন্ত, বা পরবর্তীতে আমাদের লাইভটি রেকর্ড হওয়ার পর যারা শুনবেন, আহ, সবাই জানেন যে আমাদের আজকের লাইভটি মূল উদ্দেশ্য কিন্তু আমাদের প্রেজেন্টেশন কম্পিটিশন নিয়ে। তো আমি আশা করব যে আমরা কেউ এই সুযোগটা মিস করব না, যে স্যারের সিগনেচার, মানে স্যারের, আসলে এখন তো করোনাকালীন সময় আমরা সবাই বাসাবন্দি, তো স্যারের হাত থেকে সরাসরি আমরা বইটি নিতে পারবো না, কিন্তু আমরা যে 5 জন বিজয়ী হবে তারা যে কতটা পরিমাণ লাকি হবে সেটা আসলে আমি বলে তাদের বুঝাতে পারবো না। তো আমরা আমাদের লাস্ট দিনে সে অপেক্ষায় থাকবো, যে শেষ দিন যারা বিজয়ী হবেন আবারও আমরা স্যারের মুখ থেকে আমরা কিন্তু তাদের বিজয়ীদের নাম শুনবো, এবং স্যারের মুখ থেকেই শুনে নিব আমাদের NRPBD থেকে কোন 5 জন পেয়ে যাবেন স্যারের সেই মূল্যবান বইটি। আমি এখন চলে যাবো অরুণ ভাইয়ের কাছে। অরুণ ভাইয়া, আহ অনেকেই জানতে চায়, ইভেন আমার কাছে অনেক টেক্সট এসেছে যে আমাদের এই প্রেজেন্টেশনের আমাদের লাস্ট ডেট কবে, ইভেন আমাদের যারা হচ্ছে আমাদের যারা কি বলে, যারা আমাদের লাস্টে থাকবেন, যারা হচ্ছে আমাদের ফাইনালিস্টে থাকবেন, যে স্যাররা, তারা কারা কারা থাকবেন, ইভেন তারা তাদের যে অপরচুনিটি গুলো এরপর তারা আরো NRPBর সাথে কাজ করতে পারবেন কিনা সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন, যারা বিজয়ী হবেন। আপনি প্রথমে থ্যাংক ইউ। বলেছেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ লাবণ্য, খুব চমৎকার একটি প্রশ্ন তুমি আমাকে করলা। আমাদের 23 জানুয়ারি রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট, আর আমরা 25 তারিখ থেকে কম্পিটিশন স্টার্ট হবে। 4 থেকে 5 দিন, 5 দিনই করব। 5 দিন সবাই সবার ভিডিও সাবমিট করবে। আমি যতটুকু জানি যে 50 জন ক্রস করে গিয়েছে অনেক আগেই। আর ফার্স্ট রাউন্ডে অনেক ভিডিও পড়বে, আশা করছি প্রায় 100 ভিডিও পড়বে আশা করছি। এখান থেকে যাচাই বাছাই করে সেকেন্ড রাউন্ডের জন্য অ্যারাউন্ড 10% কে বাছাই করা হবে, 10 to 15%। তো সেকেন্ড রাউন্ডে যখন আসবে তখন এখানে মার্কস দেওয়ার স্ট্র্যাটেজি গুলো লেখা আছে আমাদের ইভেন্টে, ডিটেলস কিভাবে আমরা মার্কিংটা করব। আমাদের 40% মার্কস থাকবে জাজেসদের কাছে, আর 60% মার্কস থাকবে দর্শকদের কাছে। অনেক চমৎকার হবে। দেন সেকেন্ড রাউন্ডে যারা যারা পারফর্ম করবে, স্যারদের মার্ক দিবেন যারা জাজেস হিসেবে থাকবেন। মনিরুদ্দিন চৌধুরী স্যার তাদের মধ্যে একজন, স্যার আমাদের সাথে আছেন। আর দর্শকরাও মার্কস দিবেন। এই মার্কসের উপর ভিত্তি করে আমরা 5 জনকে থার্ড রাউন্ডের জন্য বাছাই করব। আর থার্ড রাউন্ড, দ্যাট মিনস ফাইনাল রাউন্ড। আর ফাইনাল রাউন্ডটা হবে অত্যন্ত এক্সাইটিং, বিকজ অফ ওই টাইমে জাজেসরা লাইভ থাকবে, এবং যারা পার্টিসিপেন্ট থাকবে ফাইনাল রাউন্ডের জন্য তারা সরাসরি আসবে, মানে লাইভ তারা একটা প্রেজেন্টেশন দিবে 3 থেকে 5 মিনিটের। এবং স্যারদের মার্কস লাইভ, জাজেসদের মার্কস লাইভ দিয়ে দিবে। আর সেটা আমরা 2 থেকে 3 দিনের মাথায় আমাদের বিজয়ীদের ঘোষণা করা হবে, 1 থেকে 5 কারা কারা হলো। তো আশা করছি যে ওভারঅল মিলিয়ে ইট উইল বি an exciting
কম্পিটিশন, এক্সাইটিং প্রোগ্রাম। আমি স্পেশালি ব্যক্তিগতভাবে সুপার এক্সাইটেড। আর এক্ষেত্রে আমার এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে যে আমি অনেককে ইন্সপায়ার করতে পারবো, ইন্সপায়ার করতে পেরেছি যে তারা এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করার মাধ্যমে তারা তাদের সেলফ ডেভেলপমেন্ট করতে পারবে। আর স্পেশালি আমাদের মাঝে মনিউদ্দিন স্যার আছেন, নজরুল স্যার আছেন, মির্জা বাকের স্যার আছেন। আসলে ওনারা এত চমৎকার ভাবে সহযোগিতা করেন। ওনারা সহযোগিতা না করলে হয়তো এত আমি আত্মবিশ্বাস পেতাম না। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো মনিউদ্দিন চৌধুরী স্যারকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমি অনেক বেশি কৃতজ্ঞ স্যারের কাছে। আর স্যারের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে যখন যেটা বলি যে স্যার এই জিনিসটা আপনি একটু করে দেন না স্যার, যখন যে রিকোয়েস্ট করি স্যার এই পর্যন্ত আমাকে কখনো না করে নাই। আমি আসলে খুবই লাকি, সেই জন্য লাকি হিসাবে নিজেকে ফিল করি। আর স্যার স্পেশালি স্যারের আশীর্বাদ স্বরূপ যারা যে 5 জন হবে, প্রথম 5 জন, তাদেরকে গিফট হিসাবে স্যারের পক্ষ থেকে চমৎকার একটি বই দেওয়া হবে প্রেজেন্টেশন স্কিলস এর উপর, সায়েন্স অফ প্রেজেন্টেশন স্কিলস। আর বাকিরা তো অবশ্যই আরো কিছু। জি জি স্যার। তো স্পেশালি ইট উইল বি অ্যান এক্সাইটিং সেশন। আমি আসলে পারি না, এরকম হয় যে এই 5-7টা দিন যদি স্কিপ করে সামনে যাওয়া যেত, মানে আমার কাছে এরকম হয় আমি আর ওয়েট করতে পারছি না কখন শুরু হবে, কখন শুরু হবে। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা যারা এখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আর আশা করছি অনেক বেশি ভালো করতে পারবেন। আর স্যারকে অনেক ধন্যবাদ। আমাদেরকে, স্যার অনেক ব্যস্ত থাকেন, তার মধ্য থেকে মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ লাবণ্য। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এত ব্যস্ততা সময়ের মাঝখানে আপনি আমাদের এই পরিবারে আপনি সময় দিয়েছেন এবং আপনি আমাদের সাথে রয়েছেন। আমরা এখন একদম আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আমাদের কিছু কমেন্টস নিয়ে নিব। কমেন্ট কমেন্ট কি আমরা দর্শকদের কাছ থেকে নিব? জি স্যার, আমরা তো কমেন্ট দর্শকদের কাছ থেকে নিব। একটা দুইটা কমেন্ট আমরা নিই। ওকে। তবে মূল্যবান সময় মূল্যবান কাজে ব্যয় করেছি, এই জন্য ভালো লাগছে। চমৎকার মূল্যবান উদ্যোগ, এই জন্য সোহাগকে ধন্যবাদ, লাবণ্যকে ধন্যবাদ চমৎকার একটি আয়োজন করার জন্য, জানানোর জন্য যে প্রেজেন্টেশন স্কিলের গুরুত্ব কতটুকু আমাদের জীবনে পেশাগত এবং ব্যক্তিগত পর্যায়ে। তো আমার ধারণা এই প্রোগ্রামটি চমৎকার ভাবে জাতীয় পর্যায়ে কাজে লাগবে এবং যাদের নাম বলল সোহাগ, তারা প্রত্যেকেই স্ব জায়গায় একদম আলোকিত মানুষ। তারা যখন এই কাজটির সাথে আমাদের সঙ্গে যুক্ত হবে, এই প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম হবে এবং এটা অনুপ্রেরণাদায়ক প্রোগ্রাম হবে এই নতুন যে জেনারেশন তাদের জন্য। সো আমার মনে হয় যে এটাতে যারা যত বেশি জয়েন করবে তাদের জন্য এটা ততই ভালো হবে এই প্রোগ্রামটার কাছ থেকে কিছু শেখার, জানার এবং বোঝার। স্যার আমরা কমেন্ট পেতে একটু চ্যালেঞ্জ হচ্ছে সম্ভবত। আমরা তাহলে আজকে কমেন্টে নাই চাই লাবণ্য। আমি বলবো যে স্যার প্রোগ্রাম শেষ হওয়ার আগে আপনার আমাদের দর্শক এনআরপিপিটি সকলের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, আমরা কিছু কমেন্ট পেয়েছি ভাই, আমরা কমেন্ট গুলো নিয়ে নিই। ওকে, আমি কিছু আচ্ছা কমেন্ট ঠিক আছে দেখতে পাচ্ছি। সারাদিন মজুমদার লিখেছেন, ধন্যবাদ অরণ ভাইয়া অসাধারণ একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আঞ্জুমান নমি লিখেছেন, অনেকের মাঝে কথা বলতে গিয়ে অনেক নার্ভাস হয়ে যায়, তখন কিছুই মাথা থাকে না, এটা কি করে দূর করব? স্যার এটার প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন। রাইট। ওকে, আচ্ছা। তারপর আবার সাউদ্দিন মজুমদার লিখেছেন, দারুণ সব বিষয় জানতে পারছি। ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। যারা যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো সেই ব্যস্ততার মাঝখানে যে আমাদের এখানে আপনারা একটু সময় দিয়েছেন তাদের জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি আমাদের প্রোগ্রামের যেমন বলছিলাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষ মুহূর্তে আমি মহিউদ্দিন স্যারের কাছ থেকে স্যারের শেষ বক্তব্যটি জানতে যাব, এইটা যে
স্যার প্রেজেন্টেশন স্কিল নিয়ে অলরেডি একটি বই লিখে ফেলেছেন, সেটা আমরা সবাই জানি। আর এই বইটি কিন্তু আমরা পাবো আমাদের যে কম্পিটিশনটি রয়েছে, এই কম্পিটিশনটির সেরা 5 জন আমরা এই বইটি পেয়ে যাব। তো আমি একটু স্যারের কাছে একটু জানতে চাবো, কারণ আমার অপেক্ষা, আমি জানি না অ্যাকচুয়ালি আমি 5 জনের মধ্যে থাকবো কি থাকবো না, আই ডোন্ট নো। যদিও আহ, নিজের সৌভাগ্যবান মনে করছি স্যারের সাথে এখানে হোস্টিং করে স্যারের সাথে কথা হয়ে গিয়েছে। তো ওইখানে লাইভে থাকবো কিনা আমি জানি না, তবুও আমি স্যারের কাছ থেকে এক্সাইটমেন্ট হয়ে একটু জানতে চাচ্ছি যে স্যার, আপনার এই বইটি যে লিখেছেন, এই বইটি আমাদের জীবনে আসলে কতটুকু ভূমিকা রাখবে বা আমাদের জীবনে কতটুকু সাহায্য করবে পরবর্তীতে, যদি স্যার একটু করে এতক্ষণ বলেন সংক্ষেপে। ছোট করেই বলছি, এতক্ষণ যা যা আলোচনা করেছে যে যে গুরুত্বপূর্ণ জায়গায় প্রেজেন্টেশন স্কিলের প্রয়োজনীয়তা আছে, সেই প্রেজেন্টেশন স্কিলকে রপ্ত করা, ব্যবহার করার একটা থিওরিটিক্যাল কিট, পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল টুল এখানে উল্লেখ করা আছে। তো এটা যদি কেউ ধরে চর্চা করে তাহলে একটা গাইডলাইন পাবে। এই জন্য এটাকে আমি বলছি সায়েন্স। আর্ট যেমন আসলে সাবজেক্টিভ, সোহাগের কাছে একরকম, আমার কাছে একরকম, লাবণ্যের কাছে একরকম, কিন্তু সায়েন্স তো একটা ফর্মুলা বেসড। সুতরাং ফর্মুলাকে ধরে আগালে যেটা সুবিধা হয়, খুব তাড়াতাড়ি আমরা একটা কাজকে সামনে নিয়ে যেতে পারি একটা প্রসেসের ভেতরে ফেলে। আমি সেই কাজটুকুই বইয়ের ভিতরে করেছি, যেমন একটা ওএমজি মডেলকে ব্যবহার করে যে ওপেনিং এর সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে, মিডল পার্টে কি কি খেয়াল রাখতে হবে, এবং এন্ড আসলে কনক্লুড করার ক্ষেত্রে কি কি করা লাগবে সেই বিষয়গুলো। তো ওই বইটি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে রকমারি.com-এ। রকমারি.com-এ দি আর্ট এন্ড সায়েন্স অফ প্রেজেন্টেশন স্কিলস, এটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। এবং এটা একেবারেই তারা বোধহয় এখন স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছে। এটা আপনার ঘরে বসেই অর্ডার দিতে পারবেন এবং আপনার ঘরে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে। শুধু তাই নয়, আমরা প্যান্ডেমিকের কারণে কিছুটা স্থবির ছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি থেকে আমরা এই প্রেজেন্টেশন স্কিলের উপর রেগুলার এই বইটির উপরে চ্যাপ্টার ওয়াইজ আমি নিজে সরাসরি কথা বলবো, পাঠকদের সঙ্গে এটা নিয়ে পাঠচক্র করব। অর্থাৎ ওই যে শুরুতে যেটা বলছিলাম, যে কারণে আজকে সোহাগ এই আয়োজনটি করেছে চর্চার জন্য, চর্চার জায়গাটুকু এই বইয়ের সাথে সংযুক্ত। সুতরাং এই বইটি কিনলে দুটো লাভ হবে। একটি হচ্ছে আপনি সায়েন্টিফিক কিছু টুল পাবেন সহজে ব্যবহার করার জন্য। আরেকটি বিষয় হবে যে আমাদের সঙ্গে সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের পেজ বা গ্রুপে কানেক্টেড থাকলে আপনি খুব সহজেই এটা চর্চার সুযোগ খুঁজে পাবেন। আর যদি আপনার হাতে বইটা থাকে তাহলে খুব সহজেই এটাকে ফলো করতে পারবেন। তো এই সব মিলিয়ে আমি জাতি গঠনে এবং জাতীয় পর্যায়ে স্পিকার, পাবলিক স্পিকার তৈরি করার জন্য এই গঠনমূলক এই বইটি লিখেছি। আমার ধারণা এটা সবার উপকারে আসবে। এবং লাবণ্য যেটা বলেছে যে 5 জন তো আপনার সৌভাগ্যবান হবেই একদম সরাসরি পেয়ে যাওয়ার জন্য। তারপরে যদি কেউ কোনো কারণে এটা কিনতে চায়, খুব সহজলভ্য, একেবারে রকমারি.com-এ গেলে এটা খুঁজে পাবেন এবং অর্ডার দিতে পারবেন। সবার জন্য শুভকামনা রইলো, সবার জন্য শুভেচ্ছা রইলো, এবং বিশেষ করে এনআরপিবিডি কে আমি অভিনন্দন জানাতে চাই এত একটি চমৎকার আয়োজন করার জন্য, সোহাগকে এবং লাবণ্যকে এর সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করব আমরা খুব শীঘ্রই জাতীয় পর্যায়ের কিছু পাবলিক স্পিকার এবং প্রেজেন্টার এই প্রতিযোগিতার ভেতর দিয়ে আমরা তৈরি করতে পারবো। আবারও সবাইকে অসংখ্য শুভরাত্রি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে আবারও। এখানে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে না, কারণ আপনারা জানেন আমাদের কিন্তু যে কম্পিটিশনটা আছে, কম্পিটিশনটা কিন্তু আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, বা না জানলে অবশ্যই আমাদের গ্রুপে বা আমাদের পেজে লক্ষ্য করবেন, তাহলে আপনারা অবশ্যই জেনে যাবেন। এবং আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আসলে এই বিদায়টা আমাদের একেবারে বিদায় নেই। আমরা কিন্তু স্যারকে নিয়ে আবারও ফিরে আসব, আমাদের সেই অপেক্ষিত, আমাদের সেই ফাইনালিস্ট বিজয়ীদের নিয়ে, যারা লাইভে থাকবেন স্যারের সাথে, এবং যেই 5 জন পেয়ে যাবেন স্যারের হাত থেকে স্যারের এই মূল্যবান বইটি। সেই দিনটির অপেক্ষায় থাকবো আমরাও, এবং আশা করব আপনারাও থাকবেন। সেই দিনটির জন্য আবারও বিদায় নিচ্ছি। জি স্যার, আসসালামু আল্লাহ আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সুস্থ আসসালামু আলাইকুম থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।